হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের প্রাচীন ও মধ্যযুগের রাষ্ট্রচিন্তা বইয়ের এরিস্টটলের সম্বন্ধে কিছু প্রশ্ন। এরিস্টটলকে কেন রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়? রাষ্ট্রচিন্তার ইতিহাসে বিশ্লেষণ করলে যে কয়জন মনীষীর নাম পাওয়া যাবে তাদের মধ্যে জ্ঞান সম্রাট এরিস্টটল অন্যতম। এই জন্য তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক, ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স বলা হয়। জ্ঞানের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে এরিস্টটলের ছোঁয়া পড়েনি। প্লেটোর ন্যায় একজন যোগ্য শিক্ষকের ছাত্র হওয়ার সুযোগ লাভ করে তিনি তার চিন্তা জগৎকে সমৃদ্ধ করে তুলেছিলেন। প্লেটোর মতে কল্পনার রাজ্য না থেকে এরিস্টটল তার চিন্তাধারা প্রকাশের পূর্বে প্রায় ১৫০ শাসনতন্ত্রে অধ্যয়ন করেন। এর জন্য তাকে বাস্তববাদী দার্শনিক বলা হয়। রাষ্ট্রচিন্তার ইতিহাসে তার অবদান অনস্বীকার্য। এরিস্টটলের অবদানে আলোচনা করা হলো। রাষ্ট্রবিজ্ঞানের বিজ্ঞানের মর্যাদা দান। এরিস্টটল সর্বপ্রথম রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞানের মর্যাদা দান করেছেন। তিনি বলেন রাজনীতির কতগুলো নিয়ম নীতি প্রাকৃতিক বিজ্ঞানের মতো সত্য। তিনি প্রথম রাষ্ট্রনীতি ব্যাখ্যা করতে গিয়ে পর্যবেক্ষণ, পরীক্ষণ, তুলনামূলক আলোচনা পদ্ধতি প্রভৃতি বিজ্ঞানের প্রয়োগ করেছেন। এরিস্টটলের ভাষায় পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য মাস্টার সায়েন্স, ইট ইজ দ্য সায়েন্স অফ অল সায়েন্স। ২. কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা। এরিস্টটলের রাষ্ট্রচিন্তার উল্লেখযোগ্য দিক হল কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা। তার মতে রাষ্ট্রের অন্যতম উদ্দেশ্য হল নাগরিকদের উত্তম জীবন প্রতিষ্ঠা করা। তিনি আরো বলেন, সাম্রাজ্য ও আধিপত্য বিস্তার রাষ্ট্রের মুখ্য উদ্দেশ্য নয়। রাষ্ট্রের প্রকৃত উদ্দেশ্য নাগরিকদের উন্নতি, নৈতিক ও মহত্বের জীবন প্রতিষ্ঠা। ৩. জ্ঞানীদের শিক্ষক। এরিস্টটল এমন একজন দার্শনিক যিনি একাই জ্ঞানের সকল শাখার বিচরণ করেছেন আর জ্ঞান বিজ্ঞান সম্পর্কে অজানা সব তথ্য প্রদান করেছেন। এরিস্টটলের যে তত্ত্ব বিশ্লেষণ করে যুগে যুগে অনেক মনীষী মহাজ্ঞান হিসেবে আবির্ভাব হয়েছেন। বাস্তবিক অর্থে জ্ঞান বিজ্ঞানে এমন শাখা খুব কমই আছে যার বিশ্লেষণে এরিস্টটলের তত্ত্বের ছোঁয়া নেই। ৪. ব্যক্তিগত সম্পত্তি ও পরিবার প্রথা। এরিস্টটলের ব্যক্তিগত সম্পত্তি ও পরিবার প্রথা প্রসঙ্গে তার শিক্ষাগুরু যে মত প্রকাশ করেছেন তার সম্পূর্ণ বিপরীত মত দিয়েছেন। তিনি বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণ ও ব্যক্তি বিকাশে ব্যক্তিগত সম্পত্তি থাকা অপরিহার্য। তিনি পরিবার প্রথাকে মানুষের স্বাভাবিক কামনা বলে উল্লেখ করেছেন। ৫. নাগরিকতা। একটি রাষ্ট্রের জনগণের রাষ্ট্রিক নাম নাগরিক। এরিস্টটল নাগরিকতা সম্পর্কে প্রথম ধারণা দিয়েছেন, তবে তিনি নাগরিকতা সম্পর্কে বিশেষ ধারণা অবতারণ করেছেন। রাষ্ট্রের সকল জনগণকে নাগরিক বলেননি। তার মতে যারা রাষ্ট্রের শাসন কার্যে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে তারাই নাগরিক। ৬. শিক্ষা ব্যবস্থা। এরিস্টটল রাষ্ট্র দর্শনের উল্লেখযোগ্য দিক হল শিক্ষা ব্যবস্থা। তিনি নাগরিকদের জন্য আদর্শ শিক্ষা ব্যবস্থা পরিচালনার পক্ষে মত দিয়েছেন। তার মতে রাষ্ট্রের উদ্দেশ্য হল আদর্শ নাগরিক গড়ে তোলা, আদর্শ শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারা। তিনি শিক্ষা ব্যবস্থাকে কয়েকটি কাঠামোতে বিভক্ত করতে আলোচনা করতে চেয়েছেন। ৭. মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব। এরিস্টটল প্রথম দার্শনিক যিনি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেন যে মানুষ স্বভাবগতভাবে একটি সামাজিক ও রাজনৈতিক প্রাণী। তিনি বলেন, মানুষ একা থাকতে পারে না এবং পরিবার থেকে শুরু করে সংঘ, সমাজ ও সর্বশেষ রাষ্ট্রের বিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। তার এই ধারণাটি আধুনিক সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের মূল ভিত্তি হিসাবে স্বীকৃতি, যা রাষ্ট্রের স্বাভাবিক উৎপত্তির তত্ত্বের সমর্থন করে। ৮. সরকারের শ্রেণীবিভাগ। এরিস্টটল বিভিন্ন ধরনের সরকার শ্রেণীবিন্যাস করে সেগুলো গুণাগুণ বিশ্লেষণ করেন। তিনি রাজতন্ত্র, অভিজাততন্ত্র ও
পলিটিশিয়ানের মতো ভালো শাসন ব্যবস্থা ও স্বৈরাচার দৈনিকতত্ত্ব ও গণতন্ত্রের মতে বিকৃত শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য দেখায়। এই পদ্ধতিগত বিশ্লেষণ আধুনিক আহ, বিজ্ঞানের সরকার তুলনামূলক অধ্যয়নের ভিত্তি স্থাপন করে। 9. বিপ্লব বিশ্লেষণ। এরিস্টটল তার গবেষণা রাষ্ট্রের অস্থিতিশীলতার কারণ অর্থাৎ বিপ্লবের কারণসমূহে গভীর মনোযোগ দিয়ে অনুসন্ধান করেন। তিনি দেখান যে ধনী দারিদ্র্য বৈষম্য, ক্ষমতা অপব্যবহার এবং অবিচার হলো বিপ্লবের মূল কারণ এই কারণগুলো চিহ্নিত করে তিনি কিভাবে রাষ্ট্রে বিপ্লব এড়িয়ে স্থিতিশীলতা বজায় রাখতে পারে তার দিক নির্দেশনা প্রদান করেন। 10. রাষ্ট্রের উৎপত্তি। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ব্যাখ্যা। এরিস্টটল রাষ্ট্রকে কোনো বল প্রয়োগ বা দৈব শক্তির সৃষ্টি হিসাবে দেখেননি। তার মতে রাষ্ট্র মানুষের স্বাভাবিক প্রয়োজনে ধীরে ধীরে গড়ে উঠেছে। তিনি মনে করেন রাষ্ট্র কোনো শোষণের যন্ত্র নয়, বরং মানুষের নৈতিক ও সামাজিক জীবনের পূর্ণতা লাভের জন্য একটি অপরিহার্য প্রতিষ্ঠান। তার এই মতবাদ রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে একটি যুক্তিসঙ্গত ও বৈজ্ঞানিক ভিত্তি তৈরি করে। 11. বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার। প্লেটোর মতে ভাববাদী দর্শন থেকে সরে এসে এরিস্টটল রাষ্ট্রচিন্তার আবির্ভাব অভিজ্ঞতামূলক ও বৈজ্ঞানিক ইনক্লুটিভ পদ্ধতি প্রয়োগ করেন। তিনি তথ্য প্রদানের আগে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণকে অগ্রাধিকার দেন। 158 দেশের সংবিধান বিশ্লেষণ করে তিনি যে সিদ্ধান্ত পৌঁছান তা রাষ্ট্রচিন্তাকে আনুমানিক ভিত্তি ধারণা থেকে গবেষণা নির্ভর বিজ্ঞান পরিণত করে। 12. বাস্তববাদী দার্শনিক। এরিস্টটলের দর্শন ছিল বাস্তববাদী, যা কল্পনার চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দেয়। তিনি প্লেটোর আদর্শ রাষ্ট্রের বিপরীত বাস্তব সমাজ সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করেছেন। এই বাস্তববাদী দৃষ্টিভঙ্গি তাকে এমন এক দার্শনিক করে তোলে যা মতবাদগুলো শুধু তাত্ত্বিক আলোচনার বিষয় না হয়ে ব্যবহারিক প্রয়োগের জন্য উপযোগী হয়ে ওঠে। 13. জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বিশ্বাস করতেন যে একটি সফল শাসন ব্যবস্থা জনমতের উপর ভিত্তি করে গড়ে ওঠে। তিনি জনগণের অংশগ্রহণকে অপরিহার্য বলে মনে করেন এবং এর উপর গুরুত্ব দেন। জনমতের প্রতি তার এই শ্রদ্ধা আধুনিক গণতন্ত্রের মূলনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। 14. পলিটি বা মধ্যতন্ত্রের ধারণা। এরিস্টটল মধ্যবিত্ত শ্রেণীর শাসনকে সবচেয়ে বেশি সরকার ব্যবস্থা বলে অবহিত করেন। তিনি যুক্তি দেন যে মধ্যবিত্ত শ্রেণী ধনী ও দারিদ্র্যের মধ্যে ভারসাম্য রক্ষা করে, যা সমাজের বৈষম্য কমায় এবং সম্প্রীতি বজায় রাখে। তার পলিটি ধারণা এবং রাষ্ট্রের স্থিতিশীলতা ও ন্যায় প্রতিষ্ঠার একটি ব্যবহারিক মডেল হিসেবে বিবেচিত হয়। 15. আইনের শাসনের প্রতিষ্ঠাতা। ব্যক্তির ইচ্ছার পরিবর্তে এরিস্টটল আইনকে সর্বোচ্চ স্থানে রেখেছেন। তার মতে আইন সার্বভৌমত্ব ছাড়া রাষ্ট্রের শৃঙ্খলা ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি শাসককে আইনের সেবক হিসাবে বর্ণনা করেছেন, যা আধুনিক সংবিধানবাদ এবং আইনের শাসনের ধারণার মূল ভিত্তি। 16. নীতিশাস্ত্র থেকে রাষ্ট্রবিজ্ঞানের পৃথকীকরণ। এরিস্টটল প্রথম রাষ্ট্রবিজ্ঞানকে একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠা করেন। তিনি রাষ্ট্রকে নৈতিক ও ধর্মীয় অনুশাসন থেকে পৃথক করে একটি স্বাধীন গবেষণার বিষয় হিসাবে গণ্য করেন। এই পৃথকীকরণে রাষ্ট্রবিজ্ঞানকে একটি স্বাবলম্বী একাডেমি শাখা হিসাবে বিকাশের পথ তুলে দেয়। 17. ক্ষমতা স্বতন্ত্রীকরণ। এরিস্টটল ক্ষমতা কেন্দ্রকরণের বিরুদ্ধে মত দেন এবং ক্ষমতার বিভাজনের পক্ষে যুক্তি দেন। তিনি বলেন রাষ্ট্রীয় ক্ষমতা, আইন প্রণয়ন, শাসন ও বিচার এই তিনটি ভাগ করা উচিত। এই ধারণাটি পরবর্তী মন্টেস্ক্যু সহ আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মতো স্বতন্ত্রীকরণের তত্ত্বের ভিত্তি হিসাবে কাজ করে। 18. বাস্তব সমস্যার প্রতি গুরুত্ব। এরিস্টটল প্লেটোর মতো কল্পিত রাষ্ট্র নিয়ে গবেষণা না করে বাস্তব জীবনে সমস্যাগুলো নিয়ে কাজ করেছেন। তিনি দাস প্রথা, নাগরিকত্ব, সম্পত্তি ও পরিবারের মতে
মতো গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলো নিয়ে বাস্তবসম্মত আলোচনা করেছেন। তার এই পদ্ধতি রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রায়োগিক বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সার্বিক আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, এরিস্টটলের রাষ্ট্র দর্শন রাষ্ট্রবিজ্ঞানের সব তত্ত্বের সমষ্টি। তার প্রজ্ঞা, চিন্তা, ধ্যান ধারণার মাধ্যমে যে দার্শনিক তত্ত্ব সৃষ্টি করেছেন, সেটা আজও বিষয়মুখ করা। তার বাস্তববাদী দর্শনের আলোকে রাষ্ট্রের অতীত, বর্তমান সম্পর্কে যে গুরুত্বপূর্ণ মত দিয়েছেন, তা আজও সমান গুরুত্বের দাবিদার। তার দর্শন পরবর্তীতে মধ্যযুগীয় রাষ্ট্র দার্শনিক সেন্ট টমাস অ্যাকুইনাস, আধুনিক যুগের দার্শনিক ম্যাকিয়াভেলি, টি.এইচ. গ্রিন, হার্ল্যান্ড, লাস্কি সহ সবাই কোনো না কোনোভাবে এরিস্টটলের দর্শন দ্বারা প্রভাবিত। সুতরাং বলা যায়, এরিস্টটল হলেনই রাষ্ট্রবিজ্ঞানের জনক।